রাজনীতির একটা সহমর্মিতা ছিল। অনেক কিছু আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করতে পারতেন না, কিন্তু তারা বিএনপির সঙ্গে আসলে সম্পর্কটা নষ্ট করতেন না। কেন করতেন না? তারা জানতেন যে সামনে যদি নির্বাচন আসে তাহলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে সংসদ সদস্যদের সাথে, সম্ভাব্য মন্ত্রীদের সাথে যেন তৃণমূল পর্যায়ে কারো সম্পর্ক নষ্ট না হয়, এটা যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু সেই কাজটি করতেন। তো ফলে কী হলো দেখুন, এই জামানাতে আওয়ামী লীগ নেই, অনেকে পালিয়েছেন কিন্তু সবাই পালাননি। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য তারা জেলখানাতে আছে, কিন্তু ওই যে তারা যে বিনিয়োগ করেছিলেন তাদের জামানাতে, বিএনপির যে নেতাদেরকে তারা সাহায্য করেছিলেন, তারা এখন তাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব দিয়ে। এটা একটা রাজনীতির কালচার। এটা বঙ্গবন্ধুর জামানাতেও ছিল, পাকিস্তান জামানাতেও ছিল। মুসলিম লীগের অনেক শীর্ষ নেতারা আওয়ামী লীগকে সহযোগিতা করতেন, আওয়ামী লীগের অনেক নেতা মুসলিম লীগের করতেন, বঙ্গবন্ধু স্বয়ং শাহ আজিজকে মাসোহারা দিতেন। তো এই যে সামাজিক বন্ধনটা, রাজনীতির বন্ধনটা, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে দিয়ে গিয়েছেন। নষ্ট করে দিয়ে তিনি পুরো রাজনীতির যে অঙ্গন, এটিকে অনেকটা খিচুড়ি বানিয়ে ফেলেছেন। আর এই খিচুড়ির কবলে পড়ে এখন বিএনপি রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে। তো যেটা বলছিলাম, রাজনীতি একটা গেম, একটা খেলা। এই খেলায় কৌশল আছে এবং সেই কৌশল ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিপ স্টেট, জামাত, এনসিপি সবাই কিন্তু শিখে গেছে এবং তারা বিএনপিকে নিয়ে খেলছে। খেলে তারা যে কাজটি করছে সেটি হলো সরাসরি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো শক্তিকে মুখোমুখি করে দিয়েছে। এবং মাত্র ২ বছরের মাথায় আমি যেটা বললাম, যখন প্রথমত এনসিপির একটা নবম শ্রেণীতে পড়ে, দশম শ্রেণীতে পড়ে, এরকম ৪-৫ জন ছেলেমেয়ে, ইন্টারমিডিয়েট পড়ে এমন ৩-৪ জন ছেলেমেয়ে, তারা যখন দিদারসে মাশরাফি বিন মুর্তজার মতো মানুষকে মাফ করত, তারা যখন সাবের হোসেন চৌধুরীর মতো মানুষের সঙ্গে মাফ করত, তখন প্রশাসন নীরবে থাকতো এবং আওয়ামী লীগের লোকজন সামনে এগিয়ে আসার সাহস দেখাতো না। তাদের একটা মোরাল দুর্বলতা ছিল যে আমরা আসলে সত্যিই অন্যায় করেছি। কাজেই এই যে মব কিছু হচ্ছে বা যা কিছু হচ্ছে, এটা আমাদের প্রাপ্য। কিন্তু গত ২ বছরের ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা এবং গত ১০০ দিনে এই বর্তমান সরকারের কোনো সফলতা না থাকা, এই কারণে আওয়ামী লীগের সাহস বেড়ে গেছে, আওয়ামী লীগের শক্তি বেড়ে গেছে। তাদের নৈতিকতার যে জায়গাটি, সেটি তারা রিগেইন করেছে এবং তারা মনে হচ্ছে যে না, আমরা সঠিক ছিলাম। এই জাতি মানে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ সফল হতে পারবে না। ফলে কি হচ্ছে, এখন তারা জামাতের সঙ্গে মারামারি করবে কল্পনাও করতে পারে না, এনসিপির সঙ্গে মারামারি করবে কল্পনাই করতে পারে না। এনসিপি বা জামাত তারা আসলে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে মারামারি করবে, এটা তারাও কল্পনা করে না। তারা বরং অনেকেই দায় এড়ানোর জন্য, আমরা তো এই কাজ করিনি, এটা সবই বিএনপি করেছে, তারেক রহমান সাহেব লন্ডন থেকে টাকা দিয়েছে, তো সালাউদ্দিন সাহেব ভারত থেকে টাকা দিয়েছে, তাদের টাকায় জুলাই বিপ্লব হয়েছে, তাদের টাকা দিয়ে ওই জুলাইতে যা কিছু হয়েছে দে হ্যাভ ইনভেস্টেড, এটা নুরু বলেছে, তারপর তারেক বলেছে, স্বয়ং তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠজন তারাও বলেছেন যে তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। ফলে সত্যিকার অর্থে যারা মাস্টার মাইন্ড, তারা এখন আর নিজেদেরকে মাস্টার মাইন্ড বলছেন না, তারা ঠেলে ঠেলে বিএনপিকে বলছেন যে এরা হলো মাস্টার মাইন্ড। কারণটা হলো সামনে যে রাজনীতির সমীকরণ আসছে, সেই সমীকরণে যেন বিএনপি এবং আওয়ামী লীগ সরাসরি মাঠে আসে। আর সরাসরি মাঠে আসলে আপনি বুঝতে পারেন যে বিএনপি মূলত গত এই ৩-৪ মাস ধরে শক্তি অর্জন করার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে যে শক্তি সঞ্চয় করেছে, যে শক্তি অর্জন করেছে, যেটি গত ২ বছরের মানে জুলুম, অত্যাচারে, পরিবেশ পরিস্থিতি বা বিরূপ পরিস্থিতির কারণে এটি এখনও নিঃশেষ হয়ে যায়নি। ফলে আওয়ামী লীগের যা কিছু আছে, এটুকুকে যদি আপনি একটা মেশিনে তৈরি করেন বা একটা শক্তিতে রূপান্তর করেন, আর বিএনপি যতটুকু অর্জন করেছে গত ৪ মাসে, সেটিকে যদি একটি শক্তিতে রূপান্তরিত করেন এবং দুটো শক্তি বা ফোর্সকে যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন কারা বিজয়ী হবে, কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই কাজটি করার জন্যই জামাত
এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিপ স্টেট, এমনকি ভারত সবাই মিলে পুরো মাঠটিকে আওয়ামী লীগের জন্য একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে ফেলেছে। আর বিএনপির জন্য এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে, বিএনপি এখন নিশ্চিম নীরব একা। আপনি চিন্তা করুন যে সংগঠন এখন বিএনপির সাথে যারা যারা আছে, জুনায়েদ সাকি আছে, নুরুল হক নুরু আছে, তারপর আন্দালিব রহমান পার্থ আছে, সাদাত হোসেন সেলিম আছে। এখন তারা সংসদ সদস্য হয়েছেন, তারা তারেক রহমান সাহেবের খুবই আপনজন, প্রিয়জন। তারা হয়তো তারেক রহমান সাহেবের জন্য যদি চান, নেতা আপনার জন্য আমার সেই কলিজাটা খুলে আপনার হাতে দিলাম, আপনি এটাকে কলিজাটা ভুনা করে খেয়ে ফেলেন, একথা তারা বলতে পারবে। বা তারা যদি চান, ওই যেভাবে নূরে আলম সিদ্দিকী সাহেব বঙ্গবন্ধুকে খুশি করার জন্য বক্তব্য দিয়েছিলেন যে, হে নেতা, আপনি যদি চান তবে নিজের চোখ নিজে তুলে রক্ত জবার মতো আপনার হাতে তুলে দেব, কিন্তু আপনি যে বাকশাল করলেন সেটা সমর্থন করব না। তো সেইভাবে যারা জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন, তারেক রহমান সাহেব যাদেরকে বিশ্বাস করে ক্ষমতার একেবারে পাদপীঠে বসিয়েছে, তারা বলবে, হে নেতা, যদি চান এই চোখ নিজের হাতে তুলে রক্ত জবার মতো আপনার কাছে দিয়ে দেব। আমার যে কলিজা, সেই কলিজাটা নিজের গলার মধ্যে হাত দিয়ে কলিজাটা টেনে ছিঁড়ে বের করে আপনার হাতে দিয়ে দেব। কিন্তু যদি বলেন আওয়ামী লীগের সঙ্গে মারামারি করার জন্য, হে জনাব, এটি কী করে সম্ভব? আমি একা মানুষ, আমি তো সমূলে মরে যাব। আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেলে হয়তো আমি বাঁচতে পারি, চোখ না থাকলেও বাঁচতে পারি, কিন্তু আওয়ামী লীগের পাল্লায় যদি পড়ি তো জীবন নিয়ে টানাটানি। আমার তো সংগঠন নেই, আমার তো লোক নেই, জন্যই আমি যা আছি, আমি একা। এই একা দিয়ে আমি আপনার জন্য সুপা চালাতে পারি, চাপা চালাতে পারি, আপনার জন্য সব কিছু করতে পারি, কিন্তু আমি তো আমার লোকবল দিয়ে আওয়ামী লীগের সঙ্গে পারবো না জনাব। এরকম একটা ডায়ালগ তৈরি হতে পারে। আর এই দৃশ্য দেখে জামাত, এনসিপির যারা লোকজন আছে তারা হাসতে পারে, মুখ হা 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 করে হাসতে পারে। তো কাজেই রাজনীতি যত সহজ যাচ্ছে, যত সহজ মনে হচ্ছে, আগামী দিনগুলোতে এগুলো এত সহজে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।